নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। বরাবর রাজ্য রাজনীতির উত্থান পতন থেকে দেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা চর্চা করি, আলোচনা করি। নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজ্যে যারা কাজ চালাচ্ছেন বিরোধী শিবিরের হয়ে, যারা বারবার অভিযোগ তুলছেন শাসক শিবিরের দিকে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিভিন্ন সময় বিরোধী দলের নেতৃত্বদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। শাসক দল হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল হোক, গণতান্ত্রিক বহুদলীয় শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল নিজস্ব মতামত প্রকাশ করবে, আন্দোলন সংগঠিত করবে, সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াকে যথার্থ সম্মান জানিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দ্য সোশ্যাল বাংলার পথ চলা। আর সেই তাগিদেই আমরা আজ ছুটে এসেছি সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরীর কাছে। আমরা তুলে ধরব এনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের এবং বর্তমান সময়ের অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট এনার দৃষ্টিকোণে। জিতেন্দ্রবাবু, আপনাকে দ্য সোশ্যাল বাংলায় প্রথমেই স্বাগত। এবং প্রথমেই যে জিনিসটা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা রাখবো, দ্য সোশ্যাল বাংলায় সবেমাত্র পথ চলা শুরু, কয়েক মাস অতিক্রান্ত হতে চলেছে, সবার জন্য আগে একটা শুভেচ্ছা। সোশ্যাল বাংলাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা ওয়েব পোর্টাল, জনমানুষের যেটা প্রতিবিম্ব হয়ে উঠুক, অর্থাৎ মানুষের যে সুখ দুঃখের প্রকৃত কথা হৃদয় থেকে, এটা যেন ঠিক সেরকমভাবে জনগণের কাছে এই সোশ্যাল বাংলার মাধ্যমে পৌঁছে, এবং সেভাবে একটা সত্যের উপর ভিত্তি করে যাতে সমাজটাকে আমরা আরও সুস্থ সবল আমরা করতে পারি, সেই লক্ষ্যেই এই পোর্টাল কাজ করুক, ধীরে ধীরে তার শাখা পল্লবে প্রসারিত হোক, আমি চাইব। বর্তমান সময়ে প্রতিকূল পরিস্থিতি আপনাদের দৃষ্টিকোণে, কেননা সাম্প্রতিককালে 25 বছর আপনারা শাসনতান্ত্রিক ক্ষমতায় ছিলেন ত্রিপুরায়, 25 বছর পর রাজ্যে সরকার বদল হয়েছে। সেই জায়গার মধ্যেও জনগণের বুকফোড়া প্রত্যাশা, আশা, বিগত সরকার যে সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি জনগণের, হয়তো সেই কারণে জনগণ নতুন একটি সরকারকে দায়িত্ব দিয়েছেন। আপনি একজন সাংসদ, জনপ্রতিনিধি, কি বলবেন? একটা প্রতিকূল অবস্থা তো বটে, তবে এটা খুব সাময়িক। আমি বলবো না এটা দীর্ঘকালীন এরকম একটা প্রতিকূল অবস্থা থাকবে, এটা থাকতে পারে না। রাজ্যে একটা নতুন সরকার এসছে সম্পূর্ণ একটা নেগেটিভ প্রচারের মধ্য দিয়ে, এবং এই সরকার তৈরির জন্য যে মশলা, অর্থাৎ সরকার তৈরির পেছনে জনসমর্থন তৈরি হয়, লড়াই আন্দোলন করার মধ্য দিয়ে রাজনৈতিক একটা পটভূমি তৈরি হয়। ত্রিপুরাজ্যের মধ্যে সে অর্থে সেরকমভাবে যে বিগত যে সরকার ছিল বামপন্থী ফ্রন্ট সরকার, তার বিরুদ্ধে একটা লড়াই আন্দোলন বা জনক্ষোভকে পুঁজি করে জন আন্দোলনের মধ্য দিয়ে এই বর্তমান সরকারের বা বর্তমান শাসক দল তার শক্তির বুনিয়াদ তৈরি হয়নি। তারা বামপন্থী ফ্রন্ট সরকার দীর্ঘ 25 বছর ক্ষমতায় ছিলেন, স্বাভাবিক তাদের শত চেষ্টা সত্ত্বেও, আন্তরিকতা সত্ত্বেও বর্তমান যে দেশের আর্থসামাজিক কাঠামোর কারণে বহু কিছুই ইচ্ছা থাকলেও তারা এটা পূরণ করতে পারেননি। এতে একটা অংশ মানুষের মধ্যে ক্ষোভ থাকতে পারে, থাকে। এটাকে নিপুণভাবে কাজে লাগিয়েছে যে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রশক্তি এবং অডেল টাকা অবৈধভাবে ত্রিপুরাজ্যের মধ্যে পাম্প করার মধ্য দিয়ে, অর্থাৎ ত্রিপুরাজ্যে আজকে বিজেপি আইপিএফটি নামক যে সরকার বা শক্তির যে বেলুন, তার পুরো হাওয়া দিয়েছে রাষ্ট্রশক্তি অবৈধভাবে, এবং বর্তমান দেশের শাসক দল তারা যে শুধু ত্রিপুরা থেকে বামপন্থীদের হটানোর জন্য না, সারা দেশের মধ্যে বামপন্থীরা এই স্বৈরতান্ত্রিক বা সাম্প্রদায়িক প্রবণতার বিরুদ্ধে যে আদর্শগত লড়াই আমরা করি, সবার চাইতে সেভাবে আমাদের পার্লামেন্টে বা এই সংসদে সেরকম ক্ষমতা না থাকলেও, কিন্তু রাজনৈতিক দিক থেকে যে আমরা বিজেপির সবচেয়ে রাজনৈতিক শত্রু এরাও মনে করে, কাজেই ত্রিপুরাজ্যকে ঠিক সেরকমভাবে টার্গেট করেই তারা সেখানে করেছে। এখন
সরকার থেকে বামপন্থী ফ্রন্টকে হটিয়েছে, এটা হয়তো সহজভাবে তারা করেছে, কিন্তু তখন যে ষড়যন্ত্র বা যে সমস্ত শক্তিকে পুঁজি করে তারা এই সরকার দখল করেছেন, এটাকে টিকিয়ে রাখা, সেভাবে জনগণকে দাবিয়ে রাখা, বারবার মোহগ্রস্ত রাখা, এটা মানে এত সহজতর নয়। সাম্প্রতিককালে একটি খবর ছড়াচ্ছে এডিসি এলাকায় প্রায় ৭,৫০০ যে কর্মচারী রয়েছেন এনাদের বেতন প্রদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনও আশঙ্কা করা হচ্ছে নতুন বছর তাদের বেতন সঠিক সময়ে পাবেন কি না এনারা একটা সন্দিহান। তাই আরও 10টা সংগঠনের মতো হয়তো অন্য সংগঠনগুলো বেতন সংক্রান্ত নয়, কিন্তু এডিসির বেলায় যেহেতু এটা সিপিআইএম দ্বারা পরিচালিত, কিন্তু হলেও এডিসি তৈরি হয়েছে এটা সংবিধানের হাত ধরে। এটা একটা কনস্টিটিউশনাল বডি, সেখানে কোন দল থাকলো না থাকলো বড় কথা নয়। কিন্তু এই বিজেপি আইপিএফটি জোট সরকার এডিসির প্রাপ্য অর্থ, এটা বেতনের টাকাই হোক বা উন্নয়নের টাকা, নানা অছিলায় এগুলো বন্ধ করে দিচ্ছে বা কম দিচ্ছে। এতে ইতিমধ্যেই এডিসিকে তাদের ডেভেলপমেন্টের টাকা ডাইভার্ট করে গত মাসে বেতন দিতে হয়েছে। এখন আগামী মাসে সে ডাইভার্ট করা অর্থ নেই, তাহলে একটা বড় একটা সংকট সেখানে দেখা দেবে। তো এই ঘটনা হয়েছে। যাই হোক, এটা অন্য বিষয়। আমি যে কথাটা বলছিলাম যে একটা হুজুগে প্রচার তুলে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতা এসছে এবং মানুষকে প্রভাবিত করে রাখার জন্য গত এই নির্বাচনের সময়তে ভীষণ ডকুমেন্ট ইত্যাদি নামে বহু মুখরোচক, একেবারে লোভনীয় এরকম প্রতিশ্রুতিগুলো দিয়েছে। গত 9 মাসে মানুষ এখন বুঝে ফেলেছেন যে না, যদিও 9 মাসের মধ্যে প্রতিশ্রুতি রূপায়ণে আন্তরিকতার সহিত শুরু করলেও 9 মাসে এগুলো সবটা পূরণ হতো না, স্বাভাবিক। কিন্তু এই সরকারের তাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার যেমন বিগত লোকসভা নির্বাচনে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে তার উল্টো পথে হেঁটেছে, সদিচ্ছা নেই। এই রাজ্য সরকারের ক্ষেত্রেতেও একই মুদ্রার এপিট উপিট বা একই কায়দায় তারা চলছে, সেই ট্র্যাডিশনে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রায় এটা বুঝে ফেলছেন। এবং সেই কারণেই জনগণের প্রতি তারাও জনগণ যেমন আস্থা হারাচ্ছেন, বিজেপি আইপিএফটি সরকার জনগণের প্রতি বিশ্বাস হারাচ্ছেন। সে থেকেই এই যে প্রতিকূলতার কথা বলছেন আপনি, এই যে সন্ত্রাস, আজকে ভোটে রিগিং করতে হলো, আজকে ঐতিহাসিক জনশিক্ষা দিবস, সেগুলো অবধি গুন্ডারা আক্রমণ করছে, এই অনুষ্ঠানগুলি করা, এটা তারই প্রতিফলন। বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের বিশাল জনসমর্থন রয়েছে, সেই তাগিদেই তারা জনপ্রতিনিধি হয়েছেন বা সরকারে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো 9 মাস পর উপনির্বাচন হওয়ার প্রাসঙ্গিকতা ছিল না, কিন্তু যে কারণেই হোক, রাজনৈতিক প্রপাগান্ডাই হোক বা জনপ্রতিনিধিদের পদত্যাগই হোক না কেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোটি কোটি টাকা খরচা হয়েছে, জনগণের কোষাগার, যে সরকারি কোষাগারে টাকা গুচ্ছিত হয় সেই টাকা জনগণের ভাগিদার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, হতে পারে বিরোধী দল থেকে? বিগত নির্বাচনে বিজেপি আইপিএফটি দল তারা 50% বেশি ভোট পেয়েছেন এবং 60 জন বিধায়কদের মধ্যে তাদের 46 জন বিধায়ক, অর্থাৎ কমফোর্টেবল মেজরিটি। এই জোট সরকার সে 88 জোট সরকার থেকে একটু ভিন্ন। তখন জবরদস্তি করে তারা কংগ্রেস এবং যুব সমিতি সরকার করেছিল। এবারে জোট সরকার জনগণকে ঠকিয়ে ভোট নিয়েছেন, এটা আলাদা জিনিস, কিন্তু ভোট পেয়েছেন তারা 46 জন তাদের প্রতিনিধি। তো তাদের তো এত তাড়াহুড়া করার কোনো কারণ ছিল না, তাদের তো এত ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, তাদের তো
যে বিধানসভার মধ্যেও বিরোধীদের সংখ্যা খুব কম, এটাকে তোয়াক্কা করার কথা ছিল না। কিন্তু আমরা কি দেখি, জবরদস্তি করে তাদের পঞ্চায়েত ভাঙতে হচ্ছে, নগর পঞ্চায়েত ভাঙতে হচ্ছে, আবার সেই খালি সিটগুলোতে পূরণ করার জন্য যে উপনির্বাচন, জবরদস্তি করে এটাকে জিততে হচ্ছে। অর্থাৎ সেই 50% অধিক তারা যে ভোট পেয়েছেন, তাদের প্রতি যে তাদের বিশ্বাস নেই, আস্থা নেই, তারা তাদের সাথে থাকবে, বা এই সরকার 9 মাস হয়েছে জনপ্রিয় কাজ করার মধ্য দিয়ে তাদের পার্সেন্টেজ আরও বাড়বে, এটা তাদের সে বিশ্বাস নেই। আজকের ঘটনাবলীগুলো তারই কারণ। কাজে এই জায়গায় যে যেটা আপনাকে জিজ্ঞেস করছেন যেন জনপ্রতিনিধি হিসাবে তাদের এই সমস্ত হওয়ার কারণটা কি, এরকম তো কারণ হওয়ার কথা নয়। কেন্দ্রীয় সরকার তাদের, রাজ্যে তাদের সরকার, তারা তো ইচ্ছে করলে আরও ভালো, বেশি, অনেক বেশি টাকা পয়সা নিয়ে এসে সহস্তরভাবে বিভিন্ন স্কিম টিম করে তাদের ভোট ব্যাংক আরও বাড়াতে পারতেন, সিট আরও বাড়াতে পারতেন। কিন্তু এটা তো তারা করছেন না, কারণ তাদের লক্ষ্যটাই হলো লুট করা, এবং যে স্লোগান ওরা দেয় সবকা সাথ সবকা বিকাশ, আসলে তাদের কাজটা সম্পূর্ণটা উল্টো। এই কারণে আজকে তাদের এই যে বিহেভিয়ার, তাদের যে আচরণগুলো দেখা যাচ্ছে, তারই প্রতিফলন এগুলো। ত্রিপুরা থেকে পার্লামেন্টে জনগণের হয়ে এই রাজ্যের মানুষের হয়ে কথা বলার জন্য আপনি বিগত 4.5 বছর ধরে প্রতিনিধিত্ব করেছেন, আগামী দিনে হয়তো বা করবেন, যতক্ষণ না পর্যন্ত আগামী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ত্রিপুরার জন্য কেন্দ্র সরকারের তরফে কী ধরনের পরিকল্পনা বা প্রকল্প রূপায়িত হওয়ার জন্য পার্লামেন্টে কি কোনো প্রস্তাব গ্রহণ, পরিকল্পনা ইত্যাদি কোনো আলোচনা হয়েছে শুধুমাত্র ত্রিপুরাকে কেন্দ্র করে? দেখুন, সাংসদ হিসাবে কোনো রাজ্যের, শুধু ত্রিপুরা রাজ্যের বলে কথা নয়, সংসদে ইস্যু বেসড কথা বলতে হয়। সামগ্রিকভাবে যে অমুক এলাকা, অমুক রাজ্য, তার জন্য এই প্যাকেজ, এরকম করে আলোচনার সুযোগ খুব কম হয় না, এরকম না। তো আমি সেদিক থেকে বলতে পারবো, গত 4.5 বছরে যতগুলো সুযোগ আমরা পেয়েছি, আমি শুধু নই, আরও আমার লোকসভার একজন সহকর্মী এবং রাজ্যসভাতেও একজন আছেন, আমরা এককভাবেও যে সংসদের বিভিন্ন যে অধিকার বলে কথা বলার বিষয়ে উত্থাপন করার যে সুযোগ আছে, এটাকে ব্যবহার করে, আবার সংসদের বাইরে যৌথভাবেও, যে ত্রিপুরার এমন কোনো ইস্যু নেই, এটা যোগাযোগের জন্য হোক, রেল বা জাতীয় সড়ক বা বিমান, তার সাথে টেলিফোন, এর সাথে হলো এই ত্রিপুরা রাজ্যের যে কাঁচামাল, এগুলোকে ব্যবহার করে শিল্প স্থাপন, আন্তর্জাতিক যোগাযোগ, আজকে যে এই ফেনীর উপর যে ব্রিজ তৈরি হচ্ছে, আখাউড়ার সাথে যোগাযোগ হচ্ছে রেলে, এবং তার সাথে যে রাজ্যের যে পাওনা ট্যাক্সের শেয়ার হিসাবে নীতিগতভাবে আমাদের যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, সরকার তরফ থেকেও ইস্যুগুলো দেওয়া হতো, আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। এবং আমাদের বামপন্থী ফ্রন্ট সরকার যাওয়ার পরেও, সরকার তো সরকারই, রাজ্য সরকার, এটা যেই দলই থাক, এটা আমাদেরই সরকার, আমরাই রাজ্যের প্রতিনিধি। ইভেন এই জোট সরকার আসার পরও যাতে জাতীয় সড়কের কাজ ধরা হয়, রেলওয়ের কাজ আরও দ্রুত করা হয়, নতুন রেল দেওয়া হয়, বিমানবন্দর সম্প্রসারণের ক্ষেত্রে যাতে ত্বরান্বিত করা হয়, প্রতিটি ক্ষেত্রেই আমরা চেষ্টা করেছি। এখন আমরা কতটুকু করলাম এটা আমি তো নিজে বলতে পারবো না, নিজের মূল্যায়ন করতে পারবো না, এটা ত্রিপুরা রাজ্যের জনগণ বা আপনারা যারা মিডিয়ার সাথে আছেন, এগুলি হিসাব নিকাশ রাখেন, আপনারা ভালো বলতে পারবেন আসলে কতটুকু আমরা আমরা করতে পেরেছি। তবে একথা বলবো, নিষ্ঠার সাথে সাধ্য অনুযায়ী যতগুলো সুযোগ পেয়েছি, সব সুযোগ সদ্ব্যবহার করার চেষ্টা আমরা করছি এবং চেষ্টা হয়েছে। ত্রিপুরার মধ্যে বিজেপি সরকার, সংসদে আপনারা,
দুজন নির্বাচিত জনপ্রতিনিধি লোকসভায়, একজন সাংসদ রাজ্যসভাতে, অর্থাৎ তিনজন আপনারা সাংসদ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছেন বামপন্থী শিবিরের, অন্যদিকে হচ্ছে দক্ষিণপন্থী দল অর্থাৎ বিজেপির সরকার। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকেই জনপ্রতিনিধি হওয়ার পর কোনো রাজনৈতিক কালার থাকে না, সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিয়ম। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যারা সরকারে রয়েছেন অর্থাৎ শাসক শিবিরের সঙ্গে যারা, বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা যারা মন্ত্রিমণ্ডলের সদস্য রয়েছেন, ইনাদের সঙ্গে আপনাদের বা আপনারা ইনাদের সঙ্গে সহমতের ভিত্তিতে বা আপনাদের যেহেতু অভিজ্ঞতা অনেক দীর্ঘদিনে আপনার সরকারে ছিলেন, আপনাদের সঙ্গে কি সেরকম কোনো প্ল্যাটফর্ম বা আলোচনা হয়েছে এনাদের তরফে আগামী দিন রাজ্যের জন্য নতুন প্রকল্প, নতুন বাস্তবায়নের সিদ্ধান্ত, রোডম্যাপ ইত্যাদি ইস্যুতে? বিগত সরকারের সময়তে প্রায় প্রতিটি ক্ষেত্রেতেই সরকারের বিভিন্ন দপ্তরের তরফ থেকে আমাদেরকে এই বিষয়ে তার তাগাদা দিতে হবে, এই বিষয়ে তুলতে হবে আমাদেরকে বলা হতো। কিন্তু এই সরকার আসার পর তাদের তরফ থেকে আজ পর্যন্ত কোনো ক্ষেত্রেতে কোনো বিষয় উত্থাপন করার জন্য আমাদেরকে বলা হয়নি, ডাকাও হয়নি। ব্যক্তিগত স্তরে আমি অন্তত চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা এমপি হিসাবে কীভাবে কাজে লাগতে পারি। উপমুখ্যমন্ত্রীকেও বলেছি, যেহেতু উপমুখ্যমন্ত্রী তিনি এই আরডি গ্রামোন্নয়ন দেখেন, আর গ্রামোন্নয়নের সাথে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সাথে আমরা সাংসদরা দিশা নামে একটা কমিটি আছে, তার সাথে আমরা যুক্ত, আমরা মহকুমার এই জেলার চেয়ারম্যান। তো ওই দিশা কমিটির মধ্য দিয়ে যে রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে কী অন্তরায় বা কী নূতন প্রস্তাব দিতে হবে, এই সুযোগগুলো আছে। কিন্তু সেরকমভাবে যে সেই সুযোগ আমরা পাইনি। তারপরও এই সম্প্রতি এই দিশার একটা রাজ্য কমিটির, রাজ্য স্তরের একটা কমিটি আছে, তার চেয়ারম্যান হলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর কো চেয়ারম্যান হলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী আরডি মিনিস্টার হিসাবে। তারা একটা মিটিং ডেকেছিলেন গত 21 তারিখে। আমি বলেছি যে না, 21 তারিখ তো মিটিং আমরা থাকতে পারবো না, কারণ 21 তারিখে সংসদ আছে, এই সময়েতে থাকা জরুরি, সংসদ ছেড়ে আসা যায় না। এটা 8 জানুয়ারির পরে, 8 জানুয়ারির সংসদ এই শীতকালীন অধিবেশন শেষ হবে, তারপরে করুন। আমি দেখলাম, গতকাল চিঠি দেখলাম 8 জানুয়ারিতেই ডেকেছেন। আমি জানি না সরকারের ইচ্ছা আছে কিনা এমপিরা তারা উন্নয়ন ক্ষেত্রেতে তাদের বক্তব্য বলার বা সহযোগিতা করার এই সুযোগ তারা যেন পায়। যাই হোক, সরকারের তরফ থেকে যখনই আসে বা না আসলেও, এটা কোনো দলের প্রশ্ন না, কে সরকার চালালো ত্রিপুরা রাজ্যের প্রশ্ন না। আমরা প্রতিনিধি হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি। আমরা যখন দিল্লিতে কথা বলি তখন রাজ্যে কোন পার্টির সরকার, কোন দলের সরকার, এটা আমাদের বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য হলো এই রাজ্য শারীরিক উপকৃত হোক। আমরা এগুলো করে এসেছি এবং করে যাচ্ছি। যতদিন সংসদে থাকবো নিশ্চয়ই এটা করতে হবে, আমরা এটা করব। আপনার নির্বাচনী কেন্দ্র হচ্ছে পূর্ব লোকসভা আসন, যেটি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একদিকে যখন বামপন্থীরা লড়াই করবেন আসন্ন লোকসভা নির্বাচনে, ঠিক সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যারা সরকারে রয়েছেন তাদের পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এমন একটি খবর শোনা যাচ্ছে এনাদেরই জোট শরিক আইপিএফটি পৃথকভাবে লড়াই করবেন, যদিও আপাতত কোনো স্পষ্টীকরণ নেই। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ত্রিমুখী লড়াই তো হচ্ছে যদি আমরা আপাতত দৃষ্টিতে দেখি। পাশাপাশি অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন এনারাও হয়তো অংশগ্রহণ করবেন বা বিগত দিনও করেছিলেন। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই লড়াইটা কোন দিকে ধাবমান হওয়ার সম্ভাবনা? দেখুন, এটা শাসক দল, তাদের মধ্যে দুটি দল আছে, তাদের কি ভূমিকা হবে, কি স্ট্যান্ড তারা নেবেন, এটা আগাম বলার মুশকিল। তবে তারা আলাদাভাবে কি করবে কি করবে না, এটা আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু ত্রিমুখী লড়াই তো হবেই, কারণ কংগ্রেস আছে, হ্যাঁ আছে, আমরা বামপন্থীরা তো আছি। এখন যা সিনারিও আমরা দেখছি, যদিও 9 মাসের আগেই মাত্র ভোট হয়ে গেছে এই বিধানসভার, সেই হিসাবে সেই ভোটের অঙ্কে বামপন্থীরা মানে বিজেপি আইপিএফটি জোটের তারা যে শতাংশ ভোট পেয়ে তার চেয়ে কম আছে। কিন্তু এই 9.5 মাসের মধ্যে মানুষের মধ্যে যে
মোহমুক্তি ঘটেছে। মানুষ যেরকমভাবে এই সরকারের যে নন পারফরমেন্স, সরকারের যে তাদের যে বিহেভিয়ার পেয়েছে, এতে অন্তত মানে মানুষের মনের ভেতরে এই সরকার সম্পর্কে প্রচণ্ড একটা ক্ষোভ, আমি নিশ্চিতভাবে এটা আন্দাজ করতে পারছি, এটা আগামী দিন ভোটের বাক্সে তার প্রতিফলন হবে সরকারের বিরুদ্ধে। গত 9 মাসে নতুন সরকারের কাজকর্মের নিরিখে মানুষ যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সে অভিজ্ঞতা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা। মানুষকে দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি অর্থাৎ ভিশন ডকুমেন্টস বাস্তবায়নের ক্ষেত্রে সরকার উদাসীন, সরাসরি কিন্তু অভিযোগ আনলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টকে স্বাগত জানিয়েছেন তিনি, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করানোর ক্ষেত্রে স্বচ্ছতা, বৈধতা এবং প্রকৃত যারা প্রদান করবেন স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ, তাদের সেই যোগ্যতা আছে কিনা ইত্যাদি বিষয় যাচাই করে যদি এই রাজ্যের এবং দেশের যুবকদের স্বার্থে সরকার কাজ করেন, দেশের সরকার কাজ করেন, তাহলে বামপন্থীরও স্বাগত জানাবেন, পাশে থাকবেন। শুধুমাত্র একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়া নয়, একজন প্রকৃত জনপ্রতিনিধির ভূমিকা তারা পালন করবেন, এই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তবে এবার দেখার, রাজ্য সরকার বিরোধী সাংসদদের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামী দিনের রাজ্যের উন্নয়নের জন্য আদৌ রোডম্যাপ গঠন করতে উদ্যোগ গ্রহণ করেন কিনা। আর সেদিকে তাকিয়ে কিন্তু প্রহর গুনছেন রাজ্যের প্রায় 37 লক্ষ জনসাধারণ। নিত্য নতুন আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল। ভিজিট আস at www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।